প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাপগতিবিদ্যার আজকে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা তাপমাত্রা রিলেটেড অনেকগুলো ম্যাথ করিয়েছি। আজকের ক্লাসের আমাদের টপিক তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম ক্লাসে কিন্তু আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার মূলত 4টি সূত্র রয়েছে: শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। আজকে আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্র নিয়ে আলোচনার পূর্বে আমাদের দুটো জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি হচ্ছে সিস্টেম আর অপরটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। যদি আমরা সিস্টেম সম্পর্কে বলতে চাই প্রথমে, তাহলে সিস্টেম হচ্ছে পরিবেশের একটা অংশ। পরিবেশ তো আমরা বুঝতে পারতেছি, আমার চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। যদি আমরা একটা রুমকে পরিবেশ ধরি আর সেই রুমের মধ্যে আমরা যদি কোনো তাপীয় বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, সেই তাপীয় বস্তুটি হচ্ছে আমাদের সিস্টেম। অর্থাৎ আমরা যে বস্তুটিতে তাপ দিব, তাপ অপসারণ করব, পরিবেশের যে বস্তুটিকে আমরা পরিবেশের যে অংশে আমরা কি করব, তাপ দিব, তাপ অপসারণ করব আর তাপীয় পরীক্ষা নিরীক্ষা করব, সেই অংশটি হচ্ছে আমাদের সিস্টেম। যেমন মনে করো, আমাদের একটা রুমের মধ্যে আমরা একটা বিকার আনলাম। এই বিকারের মধ্যে বিকারটিকে আমরা একটা ট্রাইপড স্ট্যান্ডের উপর দাঁড় করালাম। এরপর আমরা সেটাকে কী দিলাম, হিট দিলাম। আবার হিট দিলাম, এরপর বিকারটিকে হিট দিলাম। বিকারের মধ্যে যে গ্যাসের কণাগুলো রয়েছে, সেই গ্যাসের কণাগুলো আয়তন বেড়ে গেল, পরস্পর থেকে দূরে সরে গেল। এরপর আবার বিকারটি থেকে ধরো তাপ অপসারণ করলাম, গ্যাসের আয়তন কমে গেল। তো যা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তাই কিন্তু সব কিছু কিন্তু এই রুমের মধ্যে হচ্ছে। তো তার মানে হচ্ছে আমরা পরিবেশের যে অংশে কি করব, তাপীয় পরীক্ষা নিরীক্ষা করব, সেটি হচ্ছে সিস্টেম। যেমন এই বিকারটির কথাই ধরো, এই বিকারটিতে আমরা কি করব, এটি হচ্ছে আমাদের পরিবেশের একটি অংশ। এই বিকারটিতে আমরা কি করতেছি, তাপ দিচ্ছি, আবার না হয় তাপ অপসারণ করতেছি। তো তার মানে হচ্ছে আমাদের এই বিকারটি হচ্ছে সিস্টেম। তো সিস্টেম সম্পর্কে আরেকটু জানতে হলে, সিস্টেম হচ্ছে মূলত তিন প্রকার। সিস্টেম মূলত তিন প্রকার। একটি হচ্ছে খোলা সিস্টেম, একটি হচ্ছে বদ্ধ সিস্টেম, আরেকটি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তো তোমাদেরকে যদি আমি আগে সিস্টেমের সংজ্ঞাটা লিখে দিই, সিস্টেম কি? পরিবেশের যে অংশে তাপীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়, সে অংশটি হলো সিস্টেম। সে অংশটি হলো সিস্টেম। তার মানে কি, পরিবেশের যে অংশে আমাদের কি করব, আমরা তাপীয় পরীক্ষা নিরীক্ষাটি করব, সেটাই হচ্ছে সিস্টেম। আমাদের মনে করো একটা রুমটি হচ্ছে আমাদের পরিবেশ। আর এই রুমের মধ্যে আমি একটা কি আনলাম, একটা বড় বিকার আনলাম। এই বিকারের মধ্যে আমি পানি দিলাম, সেই পানিতে আমি তাপ দিলাম। তার মানে হচ্ছে কি, ওই বিকারটি হচ্ছে আমাদের সিস্টেম। কারণ কি, আমরা ওই বিকারে কিন্তু তাপ প্রয়োগ করতেছি, তাপ অপসারণ করতেছি। ওই বিকারের মধ্যে তাপের ফলে তাপমিতিক ধর্ম পরিবর্তিত হচ্ছে। তার মানে আমাদের ওই বিকারটি হচ্ছে সিস্টেম। এবার আসো সিস্টেমের প্রকারভেদে। খোলা সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয় বিনিময় করে। আচ্ছা, আমি আগে তোমাদেরকে একটু বুঝাই দিই। এখন মনে করো এই গরম কফির মগটি, এটি আমাদের রুমের মধ্যে আছে। আমাদের রুম হচ্ছে আমাদের পরিবেশ, আর এই গরম কফির মগটি হচ্ছে আমাদের সিস্টেম। এখন আমরা যদি খেয়াল করি, সময়ের সাথে সাথে কিন্তু এই সিস্টেমটি পরিবেশের সাথে কি করবে, ভর এবং শক্তি উভয় বিনিময় করবে। শক্তি বলতে হচ্ছে আমাদের তাপশক্তি। কারণ কি, এই যে কফির মগে তাপশক্তি কিন্তু রুমের যে টেম্পারেচার বা রুমের যে তাপশক্তি তার চেয়ে কিন্তু বেশি। তো সময়ের সাথে সাথে আমরা যে প্রথম ক্লাসটি করে এসেছিলাম তাপীয় সমতার সাথে, এই ব্যাপারটির কারণে কি হবে, এই মগটি রুমের সাথে কি করবে, শক্তি বিনিময় করবে, যার ফলে এটির তাপশক্তিটা কমে যাবে ধীরে ধীরে। এরপর হচ্ছে ভর। ভর যেটি হচ্ছে এই যে কফির মগটি থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া বের হওয়ার ফলে কিন্তু জলীয় বাষ্প বের হচ্ছে। তার মানে এই কফির মগ থেকে যে
অণুগুলো আছে সেগুলোও কিন্তু পরিবেশে চলে যাচ্ছে, অর্থাৎ কি পরিবেশের সাথে কিন্তু ভর বিনিময় করা হচ্ছে। পানির যে মানে কফির যে অণুগুলো, কফির মধ্যে যে অণুগুলো, কফির পানির যে অণুগুলো, সেগুলো কিন্তু জলীয় বাষ্পের মাধ্যমে কিন্তু পরিবেশের মধ্যে নির্গত হচ্ছে। তার মানে কি আস্তে আস্তে কিন্তু অবশ্যই যে কফির যে পরিমাণটা ছিল সেটাও কিন্তু কমে যাবে, কফির যে ভর যেটা ছিল সেটাও কিন্তু কমে যাবে। তো তার মানে কি এই যে সিস্টেমটি আমাদের কফির মগটি হচ্ছে আমাদের সিস্টেম, আর এটি কি করছে পরিবেশের সাথে কি করছে, ভর এবং শক্তি উভয় কিন্তু বিনিময় করছে। আমরা যদি লিখি খোলা সিস্টেম কি, খোলা সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করে, সেই সিস্টেমকে আমরা বলবো খোলা সিস্টেম। এর পরবর্তী হলো বদ্ধ সিস্টেম। এখন বদ্ধ সিস্টেম সম্পর্কে আমরা জেনে নিই। এই যে আমরা কফির মগটি আনলাম, সেটা অবশ্যই গরম ছিল, তাপমাত্রা বেশি ছিল, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এখন আমরা এই কফির মগটিকে কি করলাম, একটি চায়ের কাপের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পুরোটা উপর অংশটা পুরোটা ঢেকে দিলাম। যার ফলে কি হলো, পানি এই যে কফির যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আর নির্গত হতে পারতেছে না, তাই না? এখন সেটাকে আগের বার কী হয়েছিল, যে খোলা সিস্টেমের মধ্যে কী হয়েছিল, যে পানির যে জলীয় বাষ্পগুলো সেগুলো কিন্তু উপরের অংশটা খোলা থাকায় পরিবেশের সাথে ভর বিনিময় করতে পারতেছিল। কিন্তু এখন কি হলো, এখন পরিবেশের সাথে কিন্তু কফির যে জলীয় বাষ্পগুলো সেগুলো কিন্তু নির্গত হতে পারতেছে না, তাই না? যার ফলে কি কফির যে ভর সেটাও কিন্তু আর কমতেছে না। তার মানে কি পরিবেশের সাথে ভরের কোনো আদান প্রদান হচ্ছে না, তার মানে কি ভর বিনিময় করতেছে না। তার কারণ কি কফির যে জলীয় বাষ্পগুলো সেগুলো নির্গত হতে পারতেছে না, মানে যে অণুগুলো, কফির অণুগুলো কিন্তু পরিবেশে ছড়িয়ে পড়তে পারতেছে না, যে গ্যাসীয় অণুগুলো সেগুলো পরিবেশে ছড়িয়ে পড়তে পারতেছে না। এই সিস্টেমের মধ্যে কিন্তু রয়ে গিয়েছে, এই যে পুরোটা সিস্টেম আমাদের, এই যে কফির পুরোটাই সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিন্তু অণুগুলো রয়ে গিয়েছে। তার মানে এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, কোনো ভরের বিনিময় হচ্ছে না পরিবেশের সাথে। পরিবেশ বলতে আমাদের এই মনে করো পুরো রুমটি হচ্ছে আমাদের পরিবেশ। এখন আরেকটা হচ্ছে আমাদের শক্তি। এখন যে কফির মগটি কিন্তু ভর বিনিময় করতে পারছে না, কিন্তু শক্তি বিনিময় করছে। তার কারণ কি, এই যে কফির মগের যে বডি যেটি আছে তার সাহায্যে কিন্তু পরিবেশের সাথে কিন্তু সে কী করতেছে, শক্তি বিনিময় করতেছে, তাই না? এই তাপীয় সমতা রক্ষার জন্য, যে পরিবেশের তো তাপমাত্রা কম, কিন্তু কফির মগের যে কফির মগের যে গায়ের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেক বেশি, যার ফলে তাদের মধ্যে অবশ্য শক্তির বিনিময় হয়। এক পর্যায়ে কফির যে তাপমাত্রাটা সেটা কিন্তু রুমের টেম্পারেচারের সমান হয়ে যায়, তাপীয় সমতা বিরাজমান করে। তো তার মানে আমরা কি বুঝতে পারতেছি, বদ্ধ সিস্টেমে কি হয়, বদ্ধ সিস্টেমে ভরের কোনো বিনিময় হয় না পরিবেশের সাথে, কিন্তু শক্তির বিনিময় হয়। আর খোলা সিস্টেম কি, খোলা সিস্টেম হচ্ছে যে সিস্টেমে ভর এবং শক্তি উভয়ের বিনিময় হয়। আর সিস্টেম কি, সিস্টেম হচ্ছে পরিবেশের যে অংশ যেখানে আমরা কি করব, তাপীয় পরীক্ষা নিরীক্ষা করব, সেটাই হচ্ছে আমাদের সিস্টেম। পরিবেশের যে অংশে কি হচ্ছে, পরিবেশের যে অংশটিতে তাপ কমছে বা বাড়ছে বা তাপের পরিবর্তন হচ্ছে, সেই অংশটি আমাদের সিস্টেম। এরপর হলো বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম হলো যে সিস্টেম আমাদের পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটি কি করবে না, বিনিময় করবে না। আমরা এতক্ষণ পর্যন্ত যে কফির মগটি দেখলাম, যে চিন্তা করলাম, প্রথম আমরা কী করলাম, একটি খোলা কফির মগ নিলাম, যার সাহায্যে কি হচ্ছে, জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে, যার ফলে ভরও বিনিময় করতে পারতেছে। আর কি কফির মগটিও কিন্তু কী ছিল, কফির মগের যে বডি ছিল সেটাও কিন্তু তাপ পরিবাহী ছিল, তাই না? তাপ পরিবাহী ছিল, যার ফলে সে কফির মগটি মনে করো প্লাস্টিকের, তো তার অবশ্যই প্লাস্টিকে তাপ প্রবেশ করলে প্লাস্টিকের যে বডি সেটি গরম হবে, তাই না? তো গরম হওয়ার ফলে অবশ্যই পরিবেশের সাথে যে অ্যাটাচমেন্ট রয়েছে, তার কারণে তাপীয় সমতা রক্ষার জন্য তারা তাপ বিনিময় করবে। এখন আমরা একটু যদি খেয়াল করি, আমাদের এই কফির বডিটা যদি তাপ পরিবাহী হতো, আর উপরের অংশটি যদি একদম ভালো মতো ঢেকে দেওয়া হতো,
এখন মনে করো আমাদের কফির বডিটি হচ্ছে একদম স্টিল বা ফ্লাস্কের যে বডিটি, ফ্লাস্ক আমরা ইউজ করি না, ফ্লাস্কের মধ্যে যে গরম পানি নিয়ে সেই বডিটি মনে করো আমাদের এখন কফির মগের বডি। এখন এরপর কফির মগের বডি হচ্ছে ওই ফ্লাস্কের বডিটা, এরপর হচ্ছে আমাদের উপর অংশটা একদম ভালো মতো বন্ধ করে দেওয়া কফি নেওয়ার পর। তার মানে কি ভিতরে যে তাপটা রয়েছে, ভিতরে যে তাপটি রয়েছে সেটি কিন্তু বাইরে বের হতে পারতেছে না, ভিতরে যে তাপটি রয়েছে সেটি কিন্তু আর বাইরে বের হতে পারতেছে না। আর কি ভিতরে যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরে বের হতে পারছে না। তার মানে কি দেখতেছি আমরা, এই সিস্টেম এই হচ্ছে মানে এই সিস্টেমটি হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। মানে যে সিস্টেমে আমাদের পরিবেশের সাথে কোনো ভর বা তাপশক্তি কোনোটাই কি করবে না, বিনিময় করবে না, সেটি হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম। তার মানে এই অংশটি মানে এই সিস্টেমটি কিন্তু পরিবেশের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন। আমরা ধরো কারোর সাথে, আমরা ধরো পরিবেশের মধ্যে আছি, তো আমরা যদি কারোর সাথে কথাবার্তা না বলে, কারোর সাথে যদি কোনো কিছু বিনিময় না করি, কেমন আছো ভালো আছো জিজ্ঞেস না করি, তার মানে আমরা পরিবেশ থেকে একবারে বিচ্ছিন্ন না। তো এই সিস্টেমটি হচ্ছে সেই সিস্টেম। মানে কেউ যদি ধরো আমাদের পরিবেশের একদম পাড়া মহল্লার কেউ আছে যে কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মিশেও না, নিজের মতো নিজে থাকে, তো এই মানুষটাকে আমরা কি বলবো, এই মানুষটাকে আমরা বলবো পরিবেশ থেকে বা সমাজ থেকে বিচ্ছিন্ন। তো আমাদের এই সিস্টেমটি কিন্তু পরিবেশ থেকে বিচ্ছিন্ন। কারণ কি হচ্ছে, এই যে এটার যে বডি সেটা কিন্তু তাপ কুপরিবাহী, যার ফলে এটি কিন্তু তাপ নিচ্ছে না, ওই ভিতরের তাপটা ভিতরে রয়ে যাচ্ছে, ফলে পরিবেশের সাথে কিন্তু কোনো কি হচ্ছে না, কোনো তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না। আবার উপরের অংশটি ঢেকে দেওয়ার ফলে একদম মানে কোনো দিক দিয়ে ফাঁকা না থাকার ফলে কোনো কি জলীয় বাষ্পের অণু বের হতে পারছে না, জলীয় বাষ্পের মাধ্যমে অণু বের হতে পারছে না। তো যার ফলে কি হচ্ছে, পরিবেশের সাথে কিন্তু ভরও বিনিময় করতে পারছে না। তো যে ভিতরে যে ভর, ভিতরে যে তাপ আগের মতো রয়ে যায়, আর এটাই হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তো বিচ্ছিন্ন সিস্টেম সম্পর্কে আমরা ওই বাস্তব যে উদাহরণ সেটা হচ্ছে আমাদের ফ্লাস্কে কী হয়, এই যে ফ্লাস্ক, বড়সড় একটা ফ্লাস্ক যেটা থাকে এরকম ফ্লাস্ক, তো এই যে ফ্লাস্কের মধ্যে আমরা চা নিয়ে, তো এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন সিস্টেম হিসেবেই আচরণ করে, যে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভিতরের যে কফি বা ভিতরের যে গরম পানি সেটা কিন্তু অনেকক্ষণ ধরে আগের মতোই থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এটি কিন্তু আর বিচ্ছিন্ন সিস্টেম থাকে না, পরবর্তীতে আস্তে আস্তে কী হয়ে যায়, বদ্ধ সিস্টেমে হয়ে যায়। অবশ্যই কতক্ষণ পরে কিন্তু এটি পরিবেশের সাথে তাপ বিনিময় করে। তার মানে কি বিচ্ছিন্ন সিস্টেম কিন্তু একটি মানে চিরস্থায়ী কোনো সিস্টেম নয়, এটি একটি মানে সময় সাপেক্ষ, মানে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণই। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি আবার সিস্টেম সম্পর্কে তোমরা জানতে চাও, আবার বলছি, সিস্টেম হচ্ছে পরিবেশের যে অংশ, মানে যে অংশে আমাদের তাপের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়, মানে যে অংশের মধ্যে আমরা দেখবো যে সেখানে তাপ কমতেছে বা বাড়তেছে, আমরা তাপ দিব, তাপ কমাবো, তাপ বাড়াবো, এই অংশটি হচ্ছে আমাদের সিস্টেম। আচ্ছা, আমাদের এবারের টপিক হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে যে সংজ্ঞাটি আছে সেটি হচ্ছে, প্রত্যেক ব্যবস্থার মধ্যে এমন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে যা কাজ সম্পাদন করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো এটাকে যদি আমি একটু বুঝাই দিই, যে ব্যবস্থা বলতে আমরা সিস্টেমের কথা বোঝাচ্ছি। তো এখন আমরা যদি একটু খেয়াল করো, এই যে মনে করো একটি বিকারের মধ্যে অবশ্য অনেকগুলো বায়ুকণা আছে, আর নিচ থেকে আমরা বিকারটিকে তাপ দিলাম, এই জায়গা দিয়ে কিন্তু তাপ প্রবেশ করবে না, জাস্ট এই দুটো জায়গায় কিন্তু তাপ কুপরিবাহী। আমরা নিচে দিয়ে তাপ দিলাম, আর উপর দিয়েও কিন্তু একটা মুভ করতে পারে এরকম একটা পিস্টন দিলাম, মানে যেটি আমরা মানে সেটি মুভ করতে পারবে। তো এখন আমরা যে তাপ দেওয়ার ফলে কি হবে, তাপ দেওয়ার ফলে এই ভিতরের অণুগুলোর মধ্যে কিন্তু কি হয়ে যাবে, ভিতরের যে অণুগুলোর যে কাছাকাছি যে অবস্থানটা ছিল তারা কিন্তু আগের থেকে আরও দূরে সরে যাবে। তো যার ফলে তারা কিন্তু আয়তনটা আরও বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার ফলে তারা কি করবে, এই পিস্টনটিকে কী করবে, চাপ দেবে, তাই না? পিস্টনটির নিচে যে তলটি আছে সেখানে চাপ দেবে। তো চাপ দেওয়ার ফলে পিস্টনটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তো আমি আবার বলছি, দেখো এটি হচ্ছে আমাদের সিস্টেম। এই যে আমরা কি বললাম, যে পরিবেশের যে অংশে আমরা কী করবো, তাপ দিব, তাপ নিব বা তাপীয় পরীক্ষা নিরীক্ষা করবো, সেটি হচ্ছে সিস্টেম। তার মানে আমাদের এই বিকারটি হচ্ছে আমাদের সিস্টেম। তো এই বিকারে আমরা কী করলাম, এখন তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হলো, গ্যাসীয় যে অণুগুলো সেগুলোর আয়তনটা বেড়ে গেল, আর বেড়ে যাওয়ার ফলে যে পিস্টনটি আছে সেটি কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই যে সিস্টেমের মধ্যে কিন্তু কি আছে, নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, তাই না? যেটি কি করছে, একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে যেটি কি করছে, কাজ সম্পাদন করছে। কাজ সম্পাদনটা কি করছে, তারা কিন্তু তাপ পেয়ে কাজটা কি, এই যে পিস্টনটিকে উপরের দিকে ঠেলে দিল, মানে পিস্টনটির কিন্তু সরণ হলো, তাই না?
পিস্টনটির সরণ হলো, তার মানে কি একটা কাজ সম্পাদন হচ্ছে না? কাজ সম্পাদন অবশ্যই হচ্ছে। তো এই সিস্টেমটা দ্বারা কিন্তু একটি কাজ সম্পাদিত হয়েছে। তো সে এই যে কাজ সম্পাদন করতেছে সেটা কিসের মাধ্যমে করছে? অবশ্যই একটা শক্তি আছে, এই শক্তিটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তার মানে আমি আবার বলি তোমাদেরকে, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হলো? আয়তনটা বেড়ে গেল, আয়তন বেড়ে যাওয়ার ফলে কি হলো? এই যে পিস্টনটি আছে, পিস্টনটি উপরের দিকে উঠতে থাকলো। তার মানে কি পিস্টনটি তাপটি কী হলো, মানে সরি এই সিস্টেমটি শক্তি প্রয়োগ করে, সিস্টেমটি শক্তি প্রয়োগ করে কি করছে? আমাদের মানে কাজ করছে, শক্তি প্রয়োগ করে কাজ করছে। আর এই কাজটি হচ্ছে কি পিস্টনটিকে উপর দিকে ঠেলে দিচ্ছে। তো যে শক্তি প্রয়োগ করে সিস্টেমটি কাজ করছে বা যে অন্তর্নিহিত শক্তিটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে অন্য শক্তিতে পরিণত হয়, মানে যে অন্তর্নিহিত শক্তিটি কি হয়? তাপ প্রয়োগের ফলে পরিবর্তিত হয়ে গিয়েছে, কিন্তু সেটি চাপ শক্তিতে পরিণত হয়েছে, তাই না? এই যে সিস্টেমের শক্তিটি সেটা কী হয়ে গেল? পরবর্তীতে কিন্তু পরিবর্তিত হয়ে কী হয়ে গেল? চাপ শক্তিতে পরিণত হয়ে গেল। কী করতেছে এখন? এই যে এই উপরের পিস্টনটিকে কী করতেছে? উপরের পিস্টনটিকে চাপ দিয়ে উপরের দিকে তুলে দিচ্ছে। তো প্রত্যেক সিস্টেমের মধ্যে এমন কি আছে? শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি আছে, যেটি কি হবে? যেটি তাপের উপর এবং রাসায়নিক ক্রিয়ার উপর নির্ভরশীল। এটি কি পরবর্তীতে পরিবর্তিত হয়ে অন্য শক্তিতে পরিণত হয়। ঠিক আছে? এই শক্তিগুলোই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে মূলত দুই প্রকার, একটি হচ্ছে অভ্যন্তরীণ স্থিতিশক্তি, আর একটি হচ্ছে অভ্যন্তরীণ গতিশক্তি। তো অভ্যন্তরীণ শক্তিগুলো হচ্ছে কীরকম? এই যে গ্যাসীয় অণুসমূহের মধ্যে অণুসমূহের মধ্যে আকর্ষণ, ভ্যান্ডারওয়ালস শক্তি, এরপর আন্তঃআণবিক শক্তি, এরপর যে তাদের যে কম্পনগুলো হয় নড়াচড়ার ফলে সেগুলোর শক্তি, এরপর হচ্ছে বিভব শক্তি, এরপর হচ্ছে আমাদের অণুসমূহের গতিশক্তি। এই সবগুলোরই সম্মিলিত রূপ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এগুলো কিন্তু এই সিস্টেমের মধ্যে কিন্তু অন্তর্নিহিত থাকে, তাই না? মানে সিস্টেমের মধ্যেই থাকে, কিন্তু তারা যখন তাপ প্রয়োগ হয় বা কোনো রাসায়নিক ক্রিয়া হয় তখন তারা কী হয়ে যায়? তখন তারা পরিবর্তিত হয়ে কাজ সম্পাদন করে, তখন তারা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে কি করে? কাজ সম্পন্ন করে। তো যেমন আমি তোমাদেরকে এখানেই বললাম যে এই যে সিস্টেম আমাদের, এই সিস্টেমটিতে আবার রাখলাম এই যে পিস্টন, তাপ, এটাতে আমরা কী করলাম? তাপ প্রয়োগ করলাম, গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে গেল, আয়তন বেড়ে গেল। তারা কি করলো? কাজ কি? তারা কি তাদের অভ্যন্তরীণ শক্তিটি পরিবর্তিত হয়ে কিসে পরিণত হলো? চাপ শক্তিতে পরিণত হলো। চাপ শক্তিতে পরিণত হয়ে তারা কি করলো? পিস্টনটিকে উপরের দিকে ঠেলে দিল। পিস্টনটির কি হচ্ছে? অবশ্যই সরণ হচ্ছে। তার মানে কি? তারা কি করলো? কাজ করলো। আর কাজটা করছে কিভাবে? চাপ শক্তিতে পরিণত হয়ে কিন্তু কাজটা সম্পাদন করছে। তার মানে কি এখানে কি বলতে পারবো আমরা? প্রত্যেক ব্যবস্থার মধ্যেই কি থাকে? একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে যা কাজ সম্পাদন করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো আমাদের এই ব্যবস্থাটির মধ্যে কিন্তু এই ব্যবস্থাটির মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত শক্তি ছিল, যেটি তাপ গ্রহণের ফলে কি হলো? সম্প্রসারিত হলো, যার ফলে কি করলো? চাপ প্রয়োগ করলো। চাপ প্রয়োগ করছে, তার মানে কি? চাপ শক্তি দিছে, তার মানে কি করছে? তারা কাজ সম্পাদন করছে কিভাবে? এই পিস্টনটিকে উপরের দিকে ঠেলে দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই দুটো টপিক যদি বুঝতে পারো তাহলে তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি অত্যন্ত ইজি লাগবে। আমি তোমাদেরকে আবার বলছি, সিস্টেম হচ্ছে পরিবেশের যে অংশ যেখানে আমরা কি করব? তাপীয় পরীক্ষা নিরীক্ষা করব। আর সিস্টেমের মধ্যে কি থাকে? সিস্টেমের মধ্যে কিছু অন্তর্নিহিত শক্তি থাকে যারা কি করে? যারা তাপমাত্রা এবং রাসায়নিক ক্রিয়ার উপর নির্ভরশীল। তাপমাত্রার পরিবর্তনের ফলে তাপমাত্রা বা রাসায়নিক ক্রিয়ার ফলে তারা কি করবে? অন্য একটি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আর অন্য একটি শক্তিতে রূপান্তরিত হয়ে তারা কি করবে? কাজ সম্পাদন করবে। যেমন এক্ষেত্রে কি হলো? তারা কি করলো? তাপ গ্রহণের ফলে তারা কি করলো? তারা চাপ শক্তি প্রয়োগ করলো পিস্টনের উপর চাপ শক্তি প্রয়োগ করে কাজ সম্পাদন করলো। পিস্টনটি কিন্তু আগের জায়গায় নেই, উপরের দিকে উঠে যাবে। আমাদের এবারের টপিক হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আমরা একটা সিস্টেম আঁকলাম আমাদের, এই যে বিকারের এই অংশে একটি পিস্টন আছে। এই অংশগুলো কিন্তু তাপ কুপরিবাহী। বিকারটির এই দুই পাশের বডি কিন্তু তাপ কুপরিবাহী। এটি হচ্ছে পিস্টন, যেটি অবশ্যই উপরে নিচে ওঠানামা করতে পারবে। তার মানে এতটুকুতে যেহেতু আটকায় আছে, তার মানে হচ্ছে এখানে গ্যাস আছে।
তো আমরা কি করব, এখন এই পিস্টনে তাপ দেব। এখন কোনো সিস্টেমে যদি আমরা কি করি, তাপ প্রয়োগ করি, এটি কিন্তু কি করবে, তাপ শোষণ করবে, তাই না? মানে সিস্টেমে আমরা তাপ প্রয়োগ করবে, এটি কি তাপ শোষণ করবে। তার কারণ কি, কারণ হচ্ছে এখানে তাপের পরিমাণ বেশি, যেহেতু এখানে তাপের পরিমাণ কম, আমরা জানি যে যে বস্তুর তাপমাত্রা কম সেটি কি করে, তাপ শোষণ করে। তো এটি তাপ শোষণ করবে। তো এই যে তাপটি শোষণ করবে, এই তাপটি কিন্তু দুই উপায়ে ব্যবহার করা হবে। মানে এই যে তাপ, আমরা এখন কি করলাম, তাপ দিলাম কিউ পরিমাণ তাপ দিলাম। এই তাপটি দুই উপায়ে ব্যবহৃত হবে। একটি অংশ মানে দুই অংশে ভাগ হয়ে যাবে। এই যে তাপ দিলাম, তাপটা কি হয়ে যাবে, এই যে তাপ দিলাম, এই তাপটা দুই অংশে বিভক্ত হয়ে যাবে। একটি অংশ কি করবে, এই যে সিস্টেমের মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে তার পরিবর্তন ঘটাবে। ঠিক আছে? তাপ প্রয়োগের ফলে কি হয়, তাপ প্রয়োগের ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাপ প্রয়োগের ফলে তাপ বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ শক্তিও কি হবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তার মানে এখানে যেহেতু আমরা তাপ দিচ্ছি, সিস্টেমে আমরা তাপ দিচ্ছি, তার মানে কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তো আমরা আবার আগের আলোচনায় ফিরে যাই। এই যদি আমরা কোনো সিস্টেমে তাপ দিই, এই তাপটি কি হয়ে যাবে, দুইভাবে ইউজ হবে। ঠিক আছে? একটি অংশ কি করবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। তো অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। অভ্যন্তরীণ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে তাহলে ডেল ইউ। আর একটি অংশের কথা তো বললাম, একটি অংশ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে, আরেকটি অংশ যেটি আছে সেটি কি করবে, পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। এই যে আমরা কি করলাম, এখন যে তাপ দিব, তাপ দেওয়ার ফলে এটি মনে করো প্রথম অবস্থা, এটি হচ্ছে মানে 10-15 মিনিট পরের অবস্থা। তো তাপ প্রয়োগের ফলে কি হবে, অণুগুলো কি করবে, পরিবেশের উপর কাজ সম্পাদন করবে না। এই পুরাটা হচ্ছে আমাদের মনে করো পরিবেশ। আমাদের সিস্টেমটা কতটুকু, সিস্টেমটা হচ্ছে এতটুকু পর্যন্ত, তাই না? এখান থেকে শুরু করে এই পুরো অংশটা কিন্তু পরিবেশ, তাই না? তো এখন যদি আমরা কি করবি, মানে এখান থেকে শুরু করে এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা কিন্তু পরিবেশ। তো এখন যদি আমরা কি করি, তাপ দিলে কি হবে, এটাকে উপরের দিকে ঠেলে দিবে, পিস্টনটিকে কি করবে, উপরের দিকে ঠেলে দিবে। তার মানে কি করতেছে, তার মানে হচ্ছে সিস্টেমটি এখন পরিবেশের উপর কাজ সম্পাদন করতেছে। পরিবেশের উপর এখন কাজ সম্পাদন করতেছে। আগের টপিকে কিন্তু আমরা বলে এসেছিলাম কি কাজ সম্পাদন কেমনে হচ্ছে, এখানে কিন্তু স্মরণ হচ্ছে, তাই না? স্মরণ কাজের জন্য কিন্তু স্মরণ হওয়া দরকার, তাই না? তো এখন কি হচ্ছে, স্মরণ হচ্ছে। তার মানে কি, সিস্টেমটি এখন পরিবেশের উপর কাজ সম্পাদন করছে। সিস্টেমটি কি করছে, পরিবেশের উপর কাজ সম্পাদন করছে। তো তার মানে কি, এখন আমি আবার বলতেছি, যদি আমরা কি করি, কোন একটি সিস্টেমে তাপ প্রয়োগ করি, সেই তাপটি দুইভাবে ইউজ করা হবে, দুইভাবে ভাগ হয়ে যাবে, মানে দুইভাবে কাজ করবে। একটি অংশ কি করবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে, আরেকটি অংশ কি করবে, পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। আর এটি হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি, কোনো সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয়, তাহলে ওই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, আর বাকি অংশ সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদন করাবে। তার মানে কি, কিছু অংশ কি করলো, এর অভ্যন্তরীণ শক্তিটা বাড়ালো, আর বাকি অংশ কি করলো, সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদন করালো, তাই না? সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদন করাচ্ছে না। এই যে পিস্টনটা এখানে ছিল, সেটি কি হলো, সেটি ওই তাপ থেকে আসা শক্তির কারণে, বা ওই তাপটা পাওয়ার কারণে পরিবেশের উপর কি করতেছে, কাজ সম্পাদন করতেছে। তার মানে কি, এই যে পিস্টনটা উপরের দিকে উঠে গেল। আর এটি হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাকে আমরা নানাভাবে বলতে পারি, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি। যদি বলতে চাই যে শক্তি কখনো সৃষ্টি বা বিনাশ হয় না, ব্যাখ্যা করো, তখন তোমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই ব্যাখ্যা করবা। তোমাদেরকে আবার বোঝাচ্ছি, দেখো, কোনো সিস্টেম, তারাও একটু মুছে নিই, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এই সিস্টেম, এই দুই দিক দিয়ে কিন্তু তাপ কি হবে না, তাপের কোনো শক্তির কোনো বিনিময় হবে না। জাস্ট এই অংশটা দিয়েই, মানে এই অংশটা দিয়ে কিন্তু কি করবে, ওই পিস্টনটি উপরের দিকে ঠেলে দিবে, আর আমরা নিচের অংশটা দিয়ে কি করব, তাপ প্রয়োগ করব। তো এখন কি হলো, কোনো সিস্টেমে, আবার লিখে দিচ্ছি তোমাদেরকে, কোনো সিস্টেমে
কোনো সিস্টেমে তাপ সরবরাহ করলে ওই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে। অভ্যন্তরীণ শক্তি কি? অন্তর্নিহিত যে শক্তি, যেটি তাপ পাওয়ার ফলে কি হবে, তাপ পাওয়ার ফলে যে মানে সিস্টেমের ভিতর যে অন্তর্নিহিত শক্তিগুলো রয়েছে সেগুলো কি তাপ গ্রহণের ফলে তাদের কি হবে অভ্যন্তরীণ শক্তিটাও কিন্তু বেড়ে যাবে, আর তারা পরিবেশের উপর কাজ করবে। অভ্যন্তরীণ শক্তি বাড়াবে এবং বাকি অংশ কি করবে? সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কোনো সিস্টেমে তাপ সরবরাহ করলে ওই তাপশক্তিটা কি হবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওই তাপশক্তিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটি আমাদের তাপশক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। ঠিক আছে, তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ডেল ইউ, আর বাকি অংশ সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ করবে। মানে এই সিস্টেমের পিস্টনটা কি করলো? উপরের দিকে উঠে গেল না, তার মানে পরিবেশের উপর কি করলো? কাজ সম্পাদন করলো। তাহলে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে Q ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডব্লিউ। এই যে তাপ দিলাম, এই তাপটি কয় ভাগে বিভক্ত হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটি করলো কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটালো, আর একটি কি করলো? পরিবেশের উপর কাজ সম্পাদন করলো। এবার যদি আমরা দেখি, এটি হচ্ছে যে তাপ, আমরা যে সিস্টেমে যে তাপ দিলাম, এটি হচ্ছে কিউ, এটি হচ্ছে ডেল ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর প্লাস ডব্লিউ মানে হচ্ছে যে পরিবেশের উপর যতটুকু পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। এখন আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে অভ্যন্তরীণ শক্তির মান তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তির মানও বাড়বে। তাহলে আমরা দেখি অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, ডেল ইউ বাড়বে, আর তাপ কমলে অভ্যন্তরীণ শক্তিও মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও কিন্তু কম হবে। মানে এটা হবে যে মাইনাস। ঠিক আছে, তাপ বাড়লে হবে যে প্লাস ডেল ইউ, আর তাপ কমলে হবে যে মাইনাস ডেল ইউ। এরপর হচ্ছে শক্তি, মানে পরিবেশের উপর যে শক্তি, সেটি আমাদের নির্ভর করতেছে আয়তনের উপর। এখন আমরা যদি খেয়াল করি, এই যে এই পিস্টনটি কখন উপরে উঠবে? যখন গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে তখন এই পিস্টনটি উপরে উঠবে আর পরিবেশের উপর কাজ সম্পাদিত হবে। তার মানে পরিবেশের উপর যে কাজ সম্পাদিত হচ্ছে সেটি নির্ভর করছে আয়তনের উপর। সেটি কিসের উপর নির্ভর করছে? আয়তনের উপর। তার মানে ডব্লিউ, যে পরিবেশের উপর যে সম্পাদিত কাজ, সেটি নির্ভর করছে আয়তনের উপর। তার মানে আয়তন বাড়লে কি বাড়বে? আয়তন বাড়লে ডব্লিউ বাড়বে। এরপর আয়তন যদি কমে তাহলে ডব্লিউ কমবে। তার মানে আমাদের সিস্টেম থেকে যদি কি করা হয়? তাপ অপসারণ করা হয়। তাপ অপসারণ করা হলে আমাদের ডেল ইউর মানও কমবে, আর তাপ অপসারণ করা হলে অবশ্যই গ্যাসের আয়তনও কমে যাবে। যার ফলে এই পরিবেশের উপর সম্পাদিত কাজটা হবে না, উল্টো পরিবেশেই সিস্টেমের উপর কাজ সম্পাদন করবে। এখানে কি হবে? যদি তাপ কমে, মানে আয়তনটা যদি কমে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু পিস্টনটি আর উপরে উঠবে না, উল্টো নিচের দিকে নামবে।
এখন নিচের দিকে কে নামাচ্ছে? অবশ্যই পরিবেশ নামাচ্ছে। তার মানে কি হচ্ছে? সিস্টেমের উপর কাজ হচ্ছে। এখানে কিন্তু সিস্টেম কাজ করবে না। যদি আমাদের আয়তন কমে তাহলে কি হবে? আয়তন কমে গেলে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে। আয়তন কমে গেলে পরিবেশ দ্বারা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে। আর যদি আয়তন বেড়ে যায় তাহলে সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদিত হবে। আমি আবার বলছি, যদি তাপমাত্রা বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে। তাপমাত্রা বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়লে ভিতরের যে অণুগুলো আছে সেগুলো কিন্তু কম্পনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তার ফলে কি হয়? তার ফলে তাদের অভ্যন্তরীণ যে শক্তিটা, বিভব শক্তিটাও বেড়ে যায়, অন্যান্য শক্তিগুলো কিন্তু বেড়ে যায়। তার মানে কি? অভ্যন্তরীণ শক্তিটাই টোটালি বেড়ে যাচ্ছে। আর তাপমাত্রা কমালে অণুগুলোর কম্পন আস্তে আস্তে শিথিল হয়ে আসবে, অণুগুলো আগের মতো মানে নড়াচড়া করবে না, বিভব শক্তির মানও কমে আসবে। তো তার মানে কি? আমাদের অভ্যন্তরীণ শক্তিটাও কিন্তু কমে যাচ্ছে। যদি আমরা সিস্টেম থেকে যদি কোনো একটা সিস্টেম থেকে যদি কী করি, কোনো একটি সিস্টেম থেকে তাপ অপসারণ করি বা তাপ নির্গত করি, তাহলে কী হবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা কমে যাবে। এরপর হচ্ছে পরিবেশের উপর সম্পাদিত কাজ। পরিবেশের উপর সম্পাদিত কাজ কখন হবে? কখন সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করবে? যখন আয়তনটা বাড়বে। যদি আয়তন বাড়ে তাহলে সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। যদি আয়তন কমে, মনে করো আমি তোমাদেরকে এখানে বললাম যে এই আগে এই অবস্থায় ছিল, এখন কি হলো? নেমে এখানে চলে আসলো। তার মানে কি? সিস্টেমের উপর কে কাজ সম্পাদন করছে? সিস্টেমের উপর সিস্টেমের উপর পরিবেশ কাজ সম্পাদন করেছে। যদি আয়তন কমে সিস্টেমের উপর পরিবেশ কাজ সম্পাদন করবে। এরপর আমরা যদি সিস্টেমে তাপ সরবরাহ করি তাহলে কিউ হবে পজিটিভ, আর সিস্টেম থেকে যদি তাপ নির্গমন করি, সিস্টেম থেকে যদি তাপ অপসারণ করি তাহলে কিউ হবে নেগেটিভ। এখন টোটাল ব্যাপারটিকে যদি আমি আরেকটু গুছিয়ে লিখি তাহলে আমাদের এটিকে যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য যদি হিসাব করি তাহলে হবে কি? টি কিউ ইকুয়ালস টু টি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এখানে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্পাদিত কাজ। আচ্ছা, তো এটাকে যদি আমি একটু গোছায় লিখি আবার, তাহলে কি? ডিকিউ যদি আমি লিখি তাহলে সিস্টেমে যদি তাপ সরবরাহ করি, আমরা কি লিখবো এখন? সিস্টেমে যদি তোমরা লিখে ফেলতে পারো এখন, সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয় তাহলে কি হবে? ডিকিউ এর মান ধনাত্মক, আর সিস্টেম থেকে যদি তাপ অপসারণ করা হয় তাহলে ডিকিউ এর মান ঋণাত্মক। তাহলে কি? সরবরাহ করলে ডিকিউ এর মান ধনাত্মক, আর নির্গমন করলে ডিকিউ এর মান ঋণাত্মক বা নির্গত হলে। এরপর আমরা আসতেছি ডেল ইউ, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে আমরা কি হবে এখন? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। যদি আমাদের সিস্টেমে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তার মানে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তির পরিমাণও বাড়বে। তাহলে কি হবে? ডিইউ বাড়বে কখন? তাপমাত্রা বাড়লে। তাপমাত্রা উপরে উঠলেও তাপমাত্রা বেশি হলে সিস্টেমে যদি তাপমাত্রা বাড়ে তখন কি হবে? অভ্যন্তরীণ শক্তির মানটাও বাড়বে। আর যদি সিস্টেমে তাপমাত্রা কমে তখন অভ্যন্তরীণ শক্তির পরিমাণও কমবে। এরপর হচ্ছে আমাদের ডাব্লিউ হচ্ছে যখন সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদন হবে তখন হচ্ছে ডব্লিউ পজিটিভ, আর যখন পরিবেশ দ্বারা সিস্টেমের উপর কাজ সম্পাদন হবে তখন ডব্লিউ হচ্ছে নেগেটিভ, মানে ডব্লিউর মানটা কমবে। এখানে কি হচ্ছে? এখানে আবার বলতেছি, এখন যদি আমরা আয়তনটা বাড়াই, আয়তন বাড়লে কিন্তু সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে, তাই না? সিস্টেমটাই কাজ করতেছে, কিন্তু সিস্টেমটাই কিন্তু পিস্টনটাকে উপরে ঠেলতেছে। দেখো এই জিনিসটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে। দেখো পিস্টনটাকে কে ঠেলতেছে? এখন আয়তন বাড়ার ফলে পিস্টনটাকে কে ঠেলবে? অবশ্যই ভিতরে সিস্টেমটা ঠেলবে। এখন যদি আয়তন কমে যায় তাহলে পিস্টনটাকে নিচের দিকে কে ঠেলবে? পিস্টনটাকে পরিবেশ নিচের দিকে ঠেলবে। ঠিক আছে? তার মানে কি? যদি আয়তন বাড়ে তখন
আয়তন যদি বাড়ে তখন সিস্টেম কাজ সম্পাদন করবে, তখন সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। আর যদি আয়তন কমে তখন কি হবে, পরিবেশ সিস্টেমের উপর কাজ সম্পাদন করবে। এখন যদি আয়তন বাড়ে তখন ডিডব্লিউ পজিটিভ, আর যদি আয়তন কমে ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ। আর আমাদের ডিডব্লিউ হচ্ছে কিন্তু সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ, আমাদের ডিডব্লিউ হচ্ছে সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ। এখানে কিন্তু পরিবেশ দ্বারা সম্পাদিত কাজের কোনো কনসেপ্ট নাই। আমাদের যদি পরিবেশ দ্বারা কাজ সম্পাদিত হয় তার মানে সেটা হবে মাইনাস ডিইউ, মানে কি অভ্যন্তরীণ শক্তির যে কাজটা সেটি কমেছে, উল্টো ঋণাত্মক। তো এটি হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনা, এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা তাপগতিবিদ্যা রিলেটেড আরও টপিক পড়ব। আজকে জাস্ট তোমাদেরকে ধারণা দিয়ে গেলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার সাথে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে লিঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে অবশ্যই আমাদের তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। সেগুলোতে কী ধরনের পরিবর্তন হয় সেগুলো জানতে হবে। তার আগে আমাদের তাপগতিবিদ্যা সম্পর্কিত এগুলো কিন্তু ভালো মতো ক্লিয়ার থাকতে হবে যে কখন কিউয়ের পরিমাণ বাড়বে, কখন ডেলিউর পরিমাণ বাড়বে, কখন ডব্লিউর পরিমাণ বাড়বে বা কমবে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি আবার বলছি তোমাদেরকে যাওয়ার আগে, সেটি হচ্ছে কি কোনো একটা সিস্টেমে যদি আমরা কি করি, তাপ দিই, কোনো একটা সিস্টেমে যদি আমরা তাপ দিব, তো এই তাপটি কী হবে, তাপটি যখন গ্রহণ করা হবে এই তাপটি 2টা কাজে ইউজ করা হবে। একটা কাজ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে, আর একটা কাজ হচ্ছে পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। যে আমরা এটা দিয়ে কল্পনা করো যে কি পরিবেশের উপর কাজ সম্পাদন করবে বলতে কীরকম, এই যে তাপমাত্রা পাওয়ার ফলে কিন্তু এটি কী করবে, এই যে পিস্টনটিকে উপরের দিকে ঠেলে দিবে, তাই না? এটি কিন্তু পরিবেশের সাথে কিন্তু কাজ সম্পাদন করতেছে। পরিবেশ বলতে তো বুঝতে পারতেছে যে আশেপাশে যে অংশটি আছে এটা হচ্ছে আমাদের পরিবেশ। তো যদি আমাদের কি হয়, তাপমাত্রা বাড়ে, কাজের মানে সম্পাদিত কাজের পরিমাণও বাড়বে। আর যদি তাপমাত্রা কমে আয়তন যদি বাড়ে, আয়তন যদি বেড়ে যায় তাহলে সম্পাদিত কাজের পরিমাণ বাড়বে। আর যদি আয়তন কমে যায় তাহলে সম্পাদিত কাজের পরিমাণ কি হবে, ঋণাত্মক হবে, মানে ধনাত্মক হবে, মানে বাড়বে তো নাই, উল্টো কমে যাবে, তাই না? এখানে সম্পাদিত কাজের কারণ কি, এখানে কিন্তু পরিবেশে কিন্তু সিস্টেমের উপর কাজ সম্পাদন করছে। আশা করি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। যদি বোঝা না থাকো তাহলে কমেন্টে বলবা কোন টপিকটি বোঝো নাই, আমি আবার বোঝা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ক্লাস তোমাদের চোখের সামনে তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ হাফেজ।